সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা। সভাপতিত্ব করছেন ডক্টর প্রভাষ চন্দ্র রায়। আমার ডান পাশে আছেন সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যিনি উপস্থাপনায় আছেন পলাশ কান্তি দে, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনাদের দুইজন সহ হিন্দু মহাজোটের সমস্ত নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে এসে আপনারা যে সময় মতো অনুষ্ঠানটা শুরু করতে পেরেছেন এবং একই সাথে পরিচ্ছন্নভাবে যে সমস্ত আলোচকদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে বহুদিন পরে বাংলাদেশে আমি এরকম একটা সংস্কৃতির মধ্যে নিজেকে একাত্ম করতে পেরেছি। আপনারা দেখবেন যে সব সময় 1-1.5 ঘন্টা পরে আলোচনা শুরু হয়, তারপর নিজেদের সংগঠনের নেতাকর্মীদের আলোচনা, বিভিন্ন সংগঠনের নেতাদের আলোচনা করতে করতে যাদেরকে আমন্ত্রণ করে আনা হয় তাদের আর সময় থাকে না, শেষের দিকে তখন উটি উটি অবস্থা। তো এখানে আজকে প্রধান অতিথি হিসাবে আমি বলবো, যিনি উপস্থিত হয়েছেন, আজকে আমাদেরকে আলোকিত করেছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা বিগত 17 বছর রাজপথে আন্দোলনের সংগ্রামে থেকে অনেক নিপীড়ন, নির্যাতন, হাজার হাজার মামলায় আসামি হয়েছিলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীরা কারারুদ্ধ হয়েছিলেন, বাড়িঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবার পরিজনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের নেতাকর্মীকে আমি দেখেছি বিভিন্ন শহরে রিক্সা চালাতে, মোটর সাইকেল, ছোট দোকানদারি করতে, বেকার অবস্থায় ঘুরে বেরিয়েছে। এই সমস্ত মিটিংয়ে যখন আমরা আসতাম বা রাজপথে থাকতাম, সেখানেও দেখেছি শত শত নেতাকর্মী এসে আমাদের সাথে কথা বলত। তাদের দুঃখ বেদনা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আসলাম ভাই অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদ বাংলাদেশের, এবং যেহেতু চট্টগ্রামে আমার বাড়ি, সুতরাং আমি বলবো তিনি আমাদের অহংকার। আগামী দিনে তিনি চট্টগ্রামের কান্ডারি হিসাবে হাল ধরবেন, সেই আশাও আমি মনে করি। এবং আজকে সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এটাও প্রমাণ করলেন যে তিনি একটা বিদগ্ধ রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক রাজনীতি ধারণ করে, যেটা আমরা বিএনপির থেকে বহুদিন ধরে আমরা আলোচনা করছি। আমরা প্রত্যাশা করি যে 31 দফার মধ্য দিয়ে আজকে জাতিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পক্ষে জনাব তারেক রহমান, যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিক, একসাথে এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এই 31 দফার মধ্যে আজকে যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি তো মনে করি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গতকাল যেটা আমরা দেখলাম, একটা সারা জাতির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে ঘরে ঘরে। আমরা মনে হচ্ছে যেন আবার কেন আন্দোলন, আবার কেন সংগ্রাম। এখনো তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনা তো শেষ হয় নাই, এর মধ্যে অনেকগুলো দল রাজপথ বেছে নিয়েছে। আমরা শঙ্কিত। কালকে আপনারা জানেন না যে অনেক ছেলে মেয়ে স্কুলে যায় নাই, অনেকগুলো স্কুল তারা অনলাইনে ক্লাস করেছে। কেন আমাদের এত সংখ্যার মধ্যে আপনারা ফেলে দিচ্ছেন কেন? আমি তো দাবি করতে পারি যে 31 দফার মধ্যে সংস্কারের 90% দেওয়াই আছে। তারা বলা হয়েছে আমাদের দেশে একটা রেইনবো সোসাইটি তারা করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আদিবাসী, নারী পুরুষ, বিশ্বাসী এবং অবিশ্বাসী। জীবনে শুনেছেন কোনোদিন কোন রাজনৈতিক দলের কাছ থেকে? অবিশ্বাসীদেরও যারা ধারণ করে, সেটাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এবং রেইনবো সোসাইটির কথাই প্রথম তারা বলেছে। অথচ আজকে আমরা রাজনীতিটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আবার রাজপথ উত্তপ্ত করছি।
এটা তো কথা ছিল না। এখন আজকে পূজা পার্বণ নিয়ে যে আমার ভাই প্রীতম বলল, ভাই এই বক্তৃতা তো আমি অ্যাপিলেট ডিভিশনে দিয়েছি। কেন দিয়েছি? যখন 21-এ সারা বাংলাদেশে ঘটনাগুলো ঘটল, যেটার উৎপত্তি ছিল বাহারের এলাকা, আপনাদের মনে আছে? হ্যাঁ, কুমিল্লা একটা ঘটনার মধ্যে দিয়ে, এবং সেখানে যে পুলিশরা কি উস্কানি দিয়েছে লাইভে এসে, আপনারা মনে আছে সেগুলো? এবং প্রায় 15-20টা জেলায় ঘটনা ঘটে গেল। আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম। হাইকোর্টের বিচারকরা বলল একটা এনকোয়ারি হোক, জুডিশিয়াল এনকোয়ারি প্রত্যেকটা জেলাতে। বাংলাদেশে এই প্রথম কোন সরকারের অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমার প্রায় 45 বছর আইনজীবী পেশায়। হাইকোর্টের জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে সেই এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টেনে চেম্বার জাজের ছিল কে? পতিত সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পলাতক ওবায়দুল হাসান। সে স্টে দিয়ে দিল। পরে স্টে ভ্যাকেট করার জন্য যখন আমরা গেলাম, সেই কথাটাই বলেছিলাম যে মিলট, এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না। চারিদিকে যখন ভাঙাভাঙি শুরু হয়, তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে। আর আপনি এটা স্টে করে দিলেন, এবং সেই স্টে ভ্যাকেট করলেন না। কি হইতো? 21টা জেলায় যদি জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টকে জানতে চেয়েছে যে এসপি কেন যথাযথ ভূমিকা রাখে নাই, ওসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, ডিসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, পুলিশ কর্মকর্তারা কেন নীরবে দাঁড়িয়েছিল সব জায়গায়? তারা তো থানা থেকেও পালিয়ে গেছে। আপনি জানেন না, নোয়াখালীতে থানার পুলিশরাও চলে গেছে। আমাদের নির্যাতিত লোকজন যখন যায়, হত্যাকাণ্ড হয়, আপনারা সেখানে জানেন, নোয়াখালী পুলিশদের পাওয়া যায় নাই, ফোন তো ধরেই না। সব জায়গায় ঘটনা ঘটে গেছে, নীরব ভূমিকা পালন করেছে। আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এক বক্তৃতা দিল। সেই সময় দুর্ভাগ্যজনক, কোথায় নিজের দেশে এইসব ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। উনি সেখানে আরেকটা উস্কানি দিয়ে বলল যে, বলা হলো হিন্দুদেরকে যে আপনারা একটা প্রতিবেশী রাষ্ট্রকে বলেন সেখানে যেন সাম্প্রদায়িক ঘটনাগুলো থামানো হয়। এটা কোনো কথা হইল? মোদী সরকার কি করবে না করবে সেই দায়িত্ব শেখ হাসিনার। উনি আমাদেরকে কিভাবে বলে যে আপনারা একটু বলেন যে মোদী সরকার যেন একটু সংযত ভাবে সব। আরে তুমি আগে সংযত হও, তোমার দেশে কি ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে তোমার কোনো আলাপ আলোচনা নাই। কোন ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছ? কোন এসপির বিরুদ্ধে, কোন ডিসির বিরুদ্ধে? তোমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা কোথায়? কাগজ তো সেদিন পাওয়া যায় নাই। কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর বলেন, সব জায়গায় সারা বাংলাদেশে, চট্টগ্রাম, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী ইনক্লুডিং পাওয়ার ইন পলিটিক্স তাদেরকে পাওয়া যায় নাই। এটা দুর্ভাগ্য আমাদের। আর গত 15-17 বছর আর কি বলবো, সেই রামু থেকে শুরু করে সর্বশেষ গঙ্গাচড়া, কোন একটি ঘটনার বিচার আমরা পাইনি। তারপর আবার ফেসবুকের যে সোশ্যাল স্ট্যাটাস দেয় ধর্ম অবমাননার নামে মিথ্যাভাবে মিথ্যাচার করা হচ্ছে, সেখানে সব ঘটনাতে শুনেছেন, সব জায়গায় এসব ঘটনা ঘটে। আর যে যার ফেসবুক স্ট্যাটাস ফ্রড করে মিথ্যাভাবে করা হয় তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আর যারা ঘটনা ঘটালো, দুই একটা হয়তো গ্রেপ্তার হয়, তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। কোথাও না হয়। আরে ওবায়দুল কাদের সাহেব রংপুরের একটা ঘটনায় হঠাৎ বলে বেড়ালো যে এই হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে অত্যাচার নিপীড়ন করা হয় সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। গাঁজাখড়ি কথা না এটা? তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায়, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না, আবার রাজনৈতিকভাবে তুমি বলো
যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এখানে ঘটনা ঘটাই। আরেকটা কি বলতো জানেন, তখন কোন একটা ঘটনা ঘটলেই বলা হতো বিএনপি জামাত করেছে, মনে আছে এইসব? আহারে কি যে অবস্থা! কত আন্তর্জাতিক মিডিয়া তো আমরা বলেছি, আমার বন্ধুরা খেপে গেছিল যে আপনি কেন এটা বলতে যান যে বিএনপি জামাত করে নাই। আর আমি বলছি তো এটা বয়ান, আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা, যে যেখানেই যত ঘটনা ঘটবে হয়তো বিএনপি জামাত দুই একটা থাকতে পারে, আমি অস্বীকার করছি না বা আমি তাদেরকে ডিফেন্ডও করছি না, কিন্তু আপনি গয়রহ একটা স্লোগান তুলে দিয়েছেন বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। এটা করে করে কি হয়েছিল, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করত তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন, তাদেরকে আইনের মধ্যে আনেন নাই। আপনি একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে পুরো দেশটাকে নিয়ে গেছে এবং সামগ্রিকভাবে রাজনীতির মধ্যে রাজনীতিকে আপনি কলুষিত করেছেন। আমার বন্ধু বাসুদেব ধর বলল যে আপনারা রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না। আমি যদি বলি আপনারা ধর্মের মধ্যে যে রাজনীতি আনেন, সেটার জবাব কে দেবে? আমরা দেখি নাই অনেক ধর্মীয় সংগঠন আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে সরকারের পারপাস সার্ভ করেছে কিনা বলেন? শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন যে রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, আর যারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে। আমরা দুটারই বিরুদ্ধে। ধর্মীয় সংগঠনগুলো আপনারা যেমন রাজনীতির মধ্যে জড়াবেন না, আর রাজনীতির মধ্যেও ধর্মকে আমরা জড়াবো না, সেই প্রতিশ্রুতি জাতিকে সবাইকে দিতে হবে। আজকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আবেদন জানাবো, এই যে প্রতিনিয়ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, সে পূজা পার্বণ শান্তিপূর্ণভাবে করতে পারবে কিনা। সমস্ত মন্দির মঠগুলোতে নানানভাবে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের মা বোনরা তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা যে সাধারণভাবে পোশাক পরিচ্ছদ নিয়ে রাস্তাঘাটে বেরোতে পারে না, দোকানদাররা নানা রকম মস্করা করে তাদের সাথে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। এই যে একটা অশুভ অপসংস্কৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং পরোক্ষভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তারা যে আবার মাথা চাড়া দিয়ে উঠছে, এই ব্যাপারে সরকারের আমরা দাবি করব, আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না। আপনাদের আশকারা তো অনেক জায়গায় আমরা দেখি এইসব ঘটনা ঘটে। কালকে কুমিল্লাতে কি হলো? অতীতে অনেকগুলো মাজারের উপর হামলা হয়েছে, রাজবাড়িতে হওয়ার পরে আবার কিভাবে কুমিল্লাতে 4টা মাজার মাইকে অ্যানাউন্স করে মাজারের উপর হামলা হলো। এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনি তো কাউকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি মঠ মন্দির হামলা হচ্ছে, মাজারের উপর হামলা হচ্ছে, উপাসনালয়ে হামলা হচ্ছে, এটা তো সারা বিশ্বে আমাদের বদনাম হচ্ছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার 8-6-7 মাস আসেন, এটার মধ্যে তো আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন কয়েকজন নেতাকে নিয়ে, অবশ্যই যান, খুব ভালো কাজ করেছেন। অতীতে এটা হয় নাই। অতীতে কোনোদিন এইভাবে একটি সরকার আছে তারা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক কোন ফোরামে গেছে। এটাকে আমরা অভিনন্দন জানাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই সংস্কৃতি শুরু হয়েছে এটাকে বজায় রাখেন। সবাইকে ধারণ করতে হবে। ক্ষমতায় যাবার অর্থ এমন না যে শতকরা ক্ষমতার ভাগে হবে একটি মাত্র দল যারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলও যেন অংশীদারিত্ব পায়, রাষ্ট্র পরিচালনার দায় দায়িত্ব পায়, সেইভাবে বাংলাদেশের রাজনীতিটা চালু করতে হবে। সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশে মব ডেমোক্রেসি যেটা শুরু হয়েছে এটাকে থামাইতে পারেন না। এই কারণে আপনাকে লন্ডনে গেলে মবরা আপনার উপর আক্রমণ করে, শফিকের উপর আক্রমণ করে না? না আসিফ নজরুলের উপর আক্রমণ হয় নাই সুইজারল্যান্ডে? এখনো তো কয়দিন আগে মাহফুজের উপর আক্রমণ হয়েছে নিউ ইয়র্কে, লন্ডনে হয়েছে, আগামীতেও হতে পারে। সুতরাং নিজের দেশের মোবক্রেসি যদি আপনি না থামাতে পারেন, আন্তর্জাতিক মোবক্রেসি তো আপনি হামলার শিকার হবেন। দয়া করে এগুলো খুব গুরুত্বপূর্ণ
বিষয়, এগুলো দয়া করে বিবেচনা করবেন। আপনি জিরো টলারেন্স বলেন, জিরো টলারেন্সটা হচ্ছে না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করা হচ্ছে। এই গত এক মাসে কতগুলো ঘটনা ঘটেছে আমাদের। সরকার কি ঘুমায়? আমরা একটা স্লোগান দিতাম, খায় যায় নাকি ঘুমায়। তো তোমাদের তো অবস্থা তাই হয়েছে। সুতরাং তোমরা যে আজকে 18 মাস বা তার বেশি সময় দায়িত্ব পালন করে যাচ্ছ, একটা সুষ্ঠু দ্বারা রাজনীতি আমরা করতে চাই বাংলাদেশে। 54 বছরে অনেক রক্ত আমরা দিয়েছি, 71 দিয়েছি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম। আবার আমরা ঘটনা প্রবাহে 90-তে দিয়েছি। আমার ভাইয়েরা 24-এর গণ অভ্যুত্থানে দিয়েছে সহস্রাধিক, প্রায় 20,000 নেতাকর্মী আহত হয়েছে। এই আন্দোলনে ছাত্র ছিল, তরুণরা ছিল, শ্রমিকরা ছিল, ক্ষুদ্র দোকানদাররা ছিল। সকলের কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের মেয়েরা গত আন্দোলনের সামনের সারিতে ছিল, এটাও আমাদের রাখতে হবে। বাসুদা বলেছেন যে আপনি যে এটা করেছেন শুধু সনাতনী সম্প্রদায় কেন, আপনি নারীদের কোনো প্রতিনিধি আছে এই ঐক্যমত কমিশনে? এটা তো পুরুষ ক্লাবে পরিণত করেছেন। নারীদের দাবি দাওয়া 100টি আসন, এগুলো আলোচনা করছে পুরুষরা বসে, মেয়েদের কোনো প্রতিনিধি সেখানে নাই। সুতরাং এই যে একটা বৈষম্যহীন সমাজ, যে আকাঙ্ক্ষা প্রীতমরা আমাদের সামনে উপস্থাপন করেছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আপনাকে তো প্রত্যেক জায়গায় বৈষম্যহীনতার ছাপ রাখতে হবে। সনাতনী সমাজের যারা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হয়েছিল, তাদেরকে গয়রহ বিদায় করে দিচ্ছেন। প্রত্যেকদিন দেখবেন একটা না একটা বিদায় হয়ে যাচ্ছে। পুলিশে যারা চাকরি করতো তাদের বিদায় করা হচ্ছে। আবার যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, আপনারা দেখেছেন বিসিএস ক্যাডারে 200 জনকে যদি ইন্টারভিউতে না রাখে, তার মধ্যে 80% হচ্ছে সনাতনী সমাজের লোক। এগুলো কি একটা নতুন করে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন এখানে? এটা মনে করার কোনো কারণ নেই হিন্দু মহাজোট শুধুমাত্র পূজা পার্বণের নিরাপত্তা নিয়ে এখানে দাবি দাওয়া করতে আসছে। আজকে বাংলাদেশের সাম্প্রদায়িকতার যে নব উত্থান, সেটার বিরুদ্ধে হিন্দু মহাজোট অন্যান্য সকল অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠের লড়াইটা আমরা অবশ্যই জারি রাখবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ।